ওকে, আমরা সিপিসি পড়ব এবং আমাদের প্রত্যেকের টার্গেট হচ্ছে আমরা পাস করব। আমরা পাশের জায়গাটা চিন্তা করে সিপিসি থেকে আমাদের যতটুকু পড়া দরকার আমরা ঠিক ততটুকুই পড়ব। আমরা মোটামুটি 80 থেকে 85 মার্কের প্রিপারেশন নিব, কিন্তু আমাদের মোটামুটি পাস হয়ে যাবে। আমাদের হাইয়েস্ট প্রিপারেশন থাকবে 90-100-র মধ্যে। সে 90 মার্কের প্রিপারেশন থেকে আমরা 55 থেকে 65 পাবো। তাহলে সিপিসিতে আমাদের ধারা আছে কয়টা? সিপিসিতে ধারা আছে হচ্ছে 158টা এবং সিপিসিতে আমাদের অর্ডার আছে কয়টা? সিপিসিতে আমাদের অর্ডার আছে হচ্ছে আপনার 51টা। আমি যেগুলো এখানে আমরা আলোচনা করব সেগুলোর উপর আমরা একটু বেশি ইম্পর্টেন্স দিব। তাহলে ভাষা আমরা পড়ব কিভাবে? বাজার থেকে যে কোনো রাইটারের 2টি এমসিকিউ গাইড কিনবেন। বাজার থেকে যে কোনো রাইটারের, যে কোনো লেখকের বার কাউন্সিল এমসিকিউ গাইড 2টা নেবেন। নেওয়া শেষ। কারো যদি সম্ভব হয় তাহলে মেইন আইনের মানে ধারার বই যেটাকে বলি, যেখানে ধারা থাকে, তার একটি বই নেবেন। তাহলে আমাদের তিনটি বই শেষ, আমাদের আর লাগবে না। কেউ যদি ইংলিশে পড়তে ভালোবাসেন তিনি ইংলিশে ধারার একটি বই নেবেন। যারা আমরা বাংলায় পড়ি, বাংলাতে ধারার একটা বই নেবেন। তাহলে বাসায় কিভাবে পড়ব? আপনাদের মেন ফোকাস থাকবে আমার লেকচারের উপর। লেকচারে দিয়ে আমাদের কি হবে? লেকচারে দিয়ে আমাদের গাইড বুঝতে সহজ হবে, আইনের যে ধারার বই আছে সেটা বুঝতে আমাদের সহজ হবে, তাহলে আমি বাসায় কিভাবে পড়ব? সাপোজ আমরা আজকে যে কয়টি অর্ডার বা যে কয়টি ধারা শেষ করব, সেই কয়টি অর্ডার বা ধারার উপরে আপনারা প্রথমত মেইন আইনের যেই মেইন আইন মানে যেই আমরা যেটাকে ধারার বই বলি সেখান থেকে ধারাটা একবার রিডিং পড়ে নেবেন। সেখানে আপনি আইন বোঝার চেষ্টা করবেন না, জাস্ট একবার রিডিং পড়ে যাবেন। তারপর আপনি বাজার থেকে যে 2টি গাইড বই কিনছেন সেই ধারার উপরে, সাপোজ আমি আজকে 5টা ধারা পড়াইছি, সেই 5টা ধারার উপরে না, প্রথমত 5টা মানে যে কোনো একটা ধারার উপরে আপনি একটা গাইডে চলে যাবেন। সেই গাইডে যে বিশ্লেষণ আছে, এমসিকিউ প্যাটার্ন দেওয়া আছে, অর্থাৎ সেই গাইড থেকে আপনি সবকিছু দেখবেন। দেখার পরে আপনার কাছে যে 2 নাম্বার গাইডটা আছে সেই একই ধারার উপরে আপনি 2 নাম্বার গাইডে চলে যাবেন। মজার ব্যাপার হচ্ছে আপনি যখন একই গাইডের উপর একই সেকশনের উপর একই ধারার উপরে 2 নাম্বার গাইডে যাবেন, তখন গিয়ে দেখবেন আপনি প্রথম গাইডে যা যা পড়ছেন সবকিছু, আপনি প্রথম গাইডে যা যা পড়ছেন সবকিছু 2 নাম্বার গাইডের মধ্যে আছে। এরকম হতে পারে যে প্রথম গাইডে আপনি যা যা পড়ছেন হয়তোবা 2-3টা লাইন কম বেশি আছে, টপিক, পড়ানোর স্টাইল, গাইডের স্টাইল সবকিছু দেখবেন একরকম আছে, সবকিছুই আপনি একরকম পাবেন। তাহলে 2টা গাইড কিনে আমার যেহেতু সুবিধা হচ্ছে না, যেহেতু পড়াটা এক, তাহলে আমি 2টা গাইড কেন কিনবো? উত্তর হচ্ছে আমি যখন একটা গাইড শেষ করে ফেলবো একটা ধারার উপরে, আমি জাস্ট একটা ধারা নিয়ে কথা বলতেছি, একটা ধারার উপরে আমি যখন
আপনার দুইটা গাইড থেকে একটা দ্বারা পড়বো, একটা দ্বারা বিশ্লেষণ পড়বো, একটা দ্বারা এমসিকিউ প্যাটার্ন পড়বো, তখন দেখবেন আপনার মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে যে আমি তো একটা ধারার উপরে দুইটা গাইড করছি। জাস্ট এতটুকু কনফিডেন্স বাড়ানোর জন্য বাজার থেকে 600-700 টাকা খরচ করে একটা বই কিনবেন। মানে একটা গাইড তো আপনি কিনতে নেই, সাথে সাথে আরেকটা গাইড কিনবেন, তাহলে আপনার কনফিডেন্স, তাহলে যারা হচ্ছে একটা গাইড পড়ছে তাদের যে কনফিডেন্স থাকবে, আপনার মধ্যে কনফিডেন্সটা অনেক বেশি থাকবে। শুধু গাইড না, সেই ধারার উপরে দুইটা গাইড আপনাকে ভালোভাবে পড়তে হবে। গাইড কেনার সাথে বড় কথা হচ্ছে আমাদের পড়াটা। আর হচ্ছে আপনি মাথায় নিবেন, সে ধারাটা পড়ার আগে আপনি মাথায় নিবেন আমি কিভাবে লেকচারটা দিচ্ছি সেটার উপরে। আপনার বিশ্বাস হোক আর না হোক, আমার লেকচার ফলো করে আপনি ভাইবা পর্যন্ত যাইতে পারবেন। শুধুমাত্র প্রিলির লেকচার ফলো করে আপনি ভাইবা পর্যন্ত যাইতে পারবেন, এটা আপনার বিশ্বাস হোক আর না হোক। এই কারণে বলবো আপনি আমার লেকচারটাকে মেইন ধরে আগে লেকচারটা শুনবেন ভালো করে, ওই ধারা বা আদেশ যাই পড়ি ওইটার উপরে লেকচারটা শোনার পরে প্রয়োজন আপনি রেকর্ডিংটা একবার দেখে নিলেন। এখন ক্লাসের পর পর রেকর্ডিংটা একবার দেখে নিলেন, মাথায় নিয়ে নিলেন। তারপরে আপনি চলে যাবেন ধারার বইতে, সেখান থেকে যে যে ধারা আমি পড়ছি সেই ধারার উপর একবার রিডিং পড়ে নিলেন। রিডিং পড়ার পর আপনি আপনি একটা গাইডে চলে যাবেন, সেই গাইড থেকে চলে যাবেন 2 নাম্বার গাইডে, 2 নাম্বার গাইডে। আচ্ছা, তাহলে আমাদের সিস্টেমটা হয়ে গেল। আমরা এখন পড়া যাচ্ছি সিপিসি। দেখেন সিপিসি কত সালের আইন, এটা পদ্ধতিগত আইন, এখানে ধারা কয়টি আছে, এখানে আদেশ কয়টি আছে, এগুলো হচ্ছে সময় নষ্টের পড়া। এগুলো মনে হয় যে আমাদের কারোই দরকার নাই, মানে পরীক্ষায় আসতে পারে কিন্তু এটা তো আর একটা ক্লাসে পড়া যায় না, ঠিক না? দেখেন একটা মামলা, ও আরেকটা জিনিস বলে রাখি যে আপনাদের প্রশ্ন হতে পারে দাদা 1 থেকে শুরু করে 1 নাম্বার না পড়ে হঠাৎ করে 10 নাম্বারে চলে গেছে কেন? চলে যাবে এই কারণে, কারণ একটার সাথে একটা লিঙ্ক গ্যাপ আছে। জাস্ট এতটুকু ভিতরে রাখেন, আমি যতটুকু পড়াবো ততটুকু থেকে আপনি পাস করতে পারবেন। অর্থাৎ যে আদেশ, যেই ধারাগুলো আমরা পড়বো সেখান থেকে আমরা পাস করতে পারবো, কিন্তু পড়বো অনেক কম পড়বো। সিপিসি, সিপিসি কি নিয়ে কাজ করে? কোড অফ সিভিল প্রসিডিউর কি নিয়ে কাজ করে? কোড অফ প্রসিডিউরে, কোড অফ সিভিল প্রসিডিউরের কাজটা কি? কোড অফ সিভিল প্রসিডিউরের কাজটা হচ্ছে, এটা কাজ করে হচ্ছে সিভিল নেচার অফ সুট নিয়ে। সিভিল নেচার অফ সুট মানে হচ্ছে দেওয়ানি প্রকৃতির মামলা নিয়ে। তাহলে সিপিসি যে দেওয়ানি প্রকৃতির বিষয়বস্তু নিয়ে কাজ করে, বা এই আইনের আওতাটুকু কতটুকু, এটা জুরিসডিকশন কত, এটা জুরিসডিকশন, এটার এখতিয়ার, এই সিপিসি কোন বিষয়গুলো নিয়ে ডিল করে? সিপিসি সেই সমস্ত বিষয়গুলো নিয়ে ডিল করে যেগুলো সিভিল নেচারের, যেগুলো হচ্ছে দেওয়ানি, যেগুলো হচ্ছে দেওয়ানি প্রকৃতির। আচ্ছা, দেওয়ানি প্রকৃতি যখন বলা হচ্ছে সিভিল নেচার, এই সিভিল নেচার বলতে আমরা কি বুঝি? আমরা পড়তেছি সেকশন 9 ধারা 9।
এই সিভিল নেচার বলতে আমরা কি বুঝি? এখানে দেখেন ধারা 9তে একটা ব্যাখ্যা আছে, ধারা 9তে এক্সপ্লেনেশন আছে একটা। সেখানে বলছে যে আমরা মামলাকে, যে ধরনের মামলা সিভিল নেচারের, যে ধরনের মামলা দেওয়ানি প্রকৃতির, সেই ধরনের মামলা সিপিসির অন্তর্ভুক্ত, সে ধরনের মামলা দেওয়ানি কার্যবিধির অন্তর্ভুক্ত। এটা স্পষ্ট করে বলা আছে ধারা 9তে। ব্যাখ্যাতে গিয়ে এই সিভিল নেচারকে দেওয়ানি প্রকৃতি এই বিষয়টাকে খুব ভালোভাবে বুঝিয়ে দিছে ব্যাখ্যাতে গিয়ে। তাহলে ব্যাখ্যাতে কি বলছে? ব্যাখ্যাতে গিয়ে বলছে a suit in which the right to property অর্থাৎ হচ্ছে সম্পত্তির অধিকার রাইট টু অ্যান অফিস অথবা কোন অফিসের অধিকার। তার মানে হচ্ছে অফিস বা হচ্ছে সম্পত্তি সংক্রান্ত বিষয়াদি, অফিস বা এই সম্পত্তি সংক্রান্ত বিষয়াদি আমাদের সিপিসির অন্তর্ভুক্ত। তাহলে প্রথমত আমরা সেকশন 9-এ কি শিখলাম? ধারা 9-তে গিয়ে শিখলাম যে সিপিসির জুরিসডিকশন কি, সিপিসি কোন বিষয় নিয়ে ডিল করে। সিপিসি ডিল করে অল সুটস, সমস্ত মোকদ্দমা অফ এ সিভিল নেচার, দেওয়ানি প্রকৃতির সকল মোকদ্দমা হচ্ছে কোড অফ সিভিল প্রসিডিউর বা দেওয়ানি কার্যবিধির অন্তর্ভুক্ত। তাহলে এই সিভিল নেচার বলতে কি বোঝায়? সিভিল নেচার বলতে যেটা বোঝায় সেটা ধারা 9-এর ব্যাখ্যায় বলা আছে। ধারা 9-তে কয়টা ব্যাখ্যা আছে? ধারা 9-তে ব্যাখ্যা আছে হচ্ছে একটা। সে ব্যাখ্যায় বলছে যে সিভিল নেচার বলতে বোঝায় হুইচ ইজ কানেক্টেড, যেটা সংযুক্ত আছে, সম্পর্কযুক্ত সম্পত্তির সাথে, আর হচ্ছে অফিসের সাথে। তাহলে অফিস প্লাস সম্পত্তি এই দুইটা হচ্ছে আমাদের সিপিসির বিষয়বস্তু। অফিস প্লাস সম্পত্তি বাদে যা কিছু আছে সবাই কি ক্রিমিনাল, সবাই কার বিষয়বস্তু? সবাই হচ্ছে ক্রিমিনালের বিষয়বস্তু। এটা আমরা হালকাভাবে জানি, আমরা বিস্তারিত পড়বো। তাহলে এটা আমাদের ধারা 9 গেল। এখন প্রশ্ন হচ্ছে, এই যে আমরা যে মোকদ্দমা বলতেছি, আমরা যে বলতেছি যে অল সুটস, সমস্ত প্রকার মোকদ্দমা যেগুলো হবে দেওয়ানি প্রকৃতির, সেগুলো দেওয়ানি কার্যবিধির বিষয়বস্তু। এখন প্রশ্ন হচ্ছে, এই যেটা আমরা যে রাইট টু প্রপার্টি বলতেছি, আমরা যে সম্পত্তির অধিকার বলতেছি, আমরা যে রাইট টু অফিস বলতেছি, আমরা যে অফিসের অধিকার বলতেছি, অফিসের দাবি দাওয়া নিয়ে কথা বলতেছি, যেগুলো সিপিসির বিষয়বস্তু বলতেছি, তাহলে সেই দাবি দাওয়াটা আমরা কিভাবে আদায় করব? অর্থাৎ আমার যে অধিকার আছে সেটা আমি কিভাবে আদায় করব? সেটা আমি কিভাবে আদায় করব? সেগুলো আদায় করব আমি সিভিল সুটের মাধ্যমে, দেওয়ানি মামলার মাধ্যমে। সেটা আমি আদায় করব দেওয়ানি মামলার মাধ্যমে। দেওয়ানি কার্যবিধির অধীনে সম্পত্তির অধিকার বা অফিসের অধিকার আদায় করতে আমাকে দেওয়ানি মামলা দায়ের করতে হবে, দেওয়ানি মামলা দায়ের করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে,
এই মামলাটা শুরু হবে কিভাবে? আমরা তো বলতেছি যে মামলা দায়ের করতে হবে, প্রশ্ন হচ্ছে এই মামলাটা শুরু হবে কিভাবে? এই মামলাটা শুরু হবে কিভাবে? এই মামলাটা শুরু হবে আরজি দাখিলের মাধ্যমে। মামলাটা শুরু হবে আরজি দাখিলের মাধ্যমে। অর্থাৎ একটা সিভিল সুট কিভাবে শুরু হয়, একটা দেওয়ানি মামলা কিভাবে শুরু হয়, এটা বলে দিছে ধারা 26। ধারা 26-এ চলে যায়, সেকশন 26। আচ্ছা, আমরা একটু মিউট করে রাখি না মোবারক ভাই? এখন আমরা যে অবস্থা আছি সে অবস্থাতেই থাকি। ওকে, তাহলে সেকশন 26-এ কি বলছে? সেকশন 26-এ বলছে, সেকশন 26-এ বলছে যে এভরি সুট, প্রত্যেকটা মামলা shall be instituted দাখিল করতে হবে কিভাবে? বাই দ্য প্রেজেন্টেশন, উপস্থাপনের মধ্য দিয়ে। কি প্রেজেন্টেশনের মাধ্যমে? অফ এ প্লেন্ট, একটা আরজি দাখিলের মাধ্যমে, একটা আরজি উপস্থাপনের মাধ্যমে। তার মানে আমরা যে মামলা বলতেছি, আমরা যে মোকদ্দমা বলতেছি, এটা আমরা কিভাবে দায়ের করব? এটা আমরা কিভাবে দায়ের করব? এটা আমরা কিভাবে দায়ের করব? এটা আমরা দায়ের করব হচ্ছে প্লেন্টের মাধ্যমে। তাহলে একটা মোকদ্দমা আরজির মাধ্যমে শুরু করতে হয়, এটা কত ধারাতে বলছে? 26 ধারাতে বলছে। 26 ধারা। এখন আপনাকে, যেমন আমরা বাংলার সাথে অভ্যস্ত, এখন আপনাকে বলে দিল যে এভরি সোর্স শ্যাল বি ইনস্টিটিউটেড বাই দ্য প্রেজেন্টেশন অফ এ প্লেন্ট। আপনাকে বাংলায় অর্থ বললো না, বললো এটা কোন ধারায় আছে। Every suit shall be instituted by the presentation of a plaint. এটা কোন ধারায় আছে? ধারা 26। তার মানে কিছু কিছু লাইনের, কিছু কিছু সেন্টেন্সের ইংলিশ সেন্টেন্সটা বা ইংলিশ ওয়ার্ডটা জেনে রাখাটা জরুরি। এরকমই একটি লাইন হচ্ছে আমাদের সেকশন 26। আপনাকে বলে দিল every suit shall be instituted by the presentation of a plaint, অর্থাৎ প্রত্যেকটি দেওয়ানি মোকদ্দমা শুরু হয় আরজি দাখিলের মধ্য দিয়ে। প্রত্যেকটি দেওয়ানি মোকদ্দমা শুরু হয় আরজি দাখিলের মধ্য দিয়ে। এটা কোথায় বলছে? ধারা 26। আচ্ছা, একটা ব্যাপার খেয়াল করেন, যা আমরা যে আরজিটা দাখিল করব, মোবারক ভাই একটু মিউট করে রাখেন ভাই। আচ্ছা, তাহলে এই আরজিটা, এই প্লেন্ট, আরজির ইংলিশ হচ্ছে প্লেন্ট, এই প্লেন্টটা আমরা কোথায় সাবমিট করব? এই প্লেন্ট আমরা কোথায় সাবমিট করব? এই প্লেনটা আমরা কোথায় দাখিল করব? প্লেনটা কোথায় দাখিল করব? এই প্লেনটা দাখিল করব হচ্ছে কোথায়? এই প্লেনটা দাখিল করব হচ্ছে আপনার কোন আদালতে? আমরা তো বলতেছি যে একটা প্লেন্ট উপস্থাপনের মধ্য দিয়ে দেওয়ানি মামলা শুরু হয়। উত্তর হচ্ছে কোন আদালতে প্লেনটা সাবমিট করব। একটা ব্যাপার খেয়াল করেন, এগুলো রিটেনে কিন্তু খুবই কাজে লাগবে। আমরা কিন্তু প্রিলি পড়তেছি, বাট রিটেনে খুবই কাজে লাগবে। আমরা কোন জায়গা থেকে কোন জায়গায় যাচ্ছি। তাহলে এই প্লেন্ট আমরা তো দেখলাম যে দেওয়ানি মামলা শুরু হবে আরজি দাখিলের মাধ্যমে। ওকে, একটা প্লেন্ট উপস্থাপনের মাধ্যমে আদালতে, রাইট? তাহলে আমরা এই প্লেনটা কোন আদালতে সাবমিট করব? ধারা 15। ধারা 15। দাদা, সেরেস্তাদারের কাছে এটা হবে আচ্ছা না? আচ্ছা, আমরা কথা না বলি,
কথা আমরা একবার লাস্টে বলবো। আচ্ছা, কোন আদালতে আমরা এই আর্জিটা দাখিল করব? আমরা আর্জিটা দাখিল করব হচ্ছে ইন দ্য কোর্ট অফ দ্য লোয়েস্ট গ্রেড, ইন দ্য কোর্ট অফ দ্য লোয়েস্ট গ্রেড, সর্বনিম্ন আদালতে। Every suit shall be instituted in the court of the lowest grade competent to try it. ধারা 15-তে বলে দিচ্ছে সর্বনিম্ন আদালতে দেওয়ানি মোকদ্দমা দায়ের করতে হবে। তাহলে ধারা 26 আমরা দেখছিলাম একটা দেওয়ানি মামলা কিভাবে শুরু হয়। একটা দেওয়ানি মামলা শুরু হয় আরজি দাখিলের মাধ্যমে। প্রশ্নটা হচ্ছে এই আরজিটা আমরা কোথায় দাখিল করব? আরজিটা দাখিল করব ইন দ্য কোর্ট অফ দ্য লোয়েস্ট গ্রেড, সর্বনিম্ন স্তরের আদালতে। এখন সর্বনিম্ন স্তরের আদালত বলতে কি বোঝায়? প্রথম আমাকে নিচে যাইতে হবে, নিচ থেকে উপরে যাইতে হবে। নিচের কোর্ট যদি মামলাটা গ্রহণ না করতে পারে উপরের কোর্টে যাইতে হবে, বা টাকা আমাকে নিচে ট্রাই করতে হবে। আগেই কি আমি হাইকোর্টে যাই, হাইকোর্ট বিভাগে যাই? আগেই কি আমি আপিল বিভাগে যাই? আগেই কি আমি জেলা জজ আদালতে যাই? না, আগে আমি সহকারী জজ আদালতে ট্রাই করব। সেই কোর্ট যদি মামলাটি নেওয়ার মতো যোগ্য না হয় তাহলে আমি সিনিয়র সহকারী জজের কাছে যাব। তার মানে যেটা আমার লোয়েস্ট, আমার যে ভ্যালুয়েশন আছে মামলার, যেমন হচ্ছে 17 লক্ষ টাকার মূল্যমানের মামলা আমি কোন কোর্টে দাখিল করব? সিনিয়র সহকারী জজ আদালতে, বর্তমান নিয়ম অনুসারে। তাহলে আমি আগে সহকারী জজ আদালতে দেখবো, বই পুস্তক দেখতেছি যে না, সহকারী জজ আদালতে এটা হবে না। তখন আমি কোথায় যাব? সিনিয়র সহকারী জজ আদালতে যাব। আচ্ছা, আমাদের এখন কেটে যাবে। কেটে গেলে আমরা আবার একই লিঙ্কে আবার সাথে সাথে আসবো, কারণ প্রতি 40 মিনিট পর পর কেটে যাবে। আমরা একই লিঙ্কে আবারও আসবো ক্লিক করে। ওকে, তাহলে 15-তে দেখলাম এই আর্জিটা কোথায় দাখিল করে একটা দেওয়ানি মামলা শুরু করতে হবে? সর্বনিম্ন আদালতে। এই যে আমরা প্লেন্টকে বলতেছি, একটা প্লেন্টের মাধ্যমে একটা মামলা শুরু হয়। তাহলে প্লেন্ট জিনিসটা আসলে কি, বা প্লেন্টের মাকে, এই প্লেন্ট কোথা থেকে আসলো, প্লেন্টের ফাউন্ডেশন কি, আরজির ভিত্তিটা কি, এটা আমাদেরকে এখন একটু দেখতে হবে। আমরা চলে যাব অর্ডার 6, আদেশ 6, আদেশ 6, অর্ডার 6। আদেশ 6-তে কি নিয়ে কথা বলছে? আদেশ 6-তে কিছু ইন্টারেস্টিং বিষয় আছে যেগুলো প্রিলি রিটেন ভাইবা, মানে আদেশ 6